দর্শক প্রতি শুক্রবার রাত 10টা মানেই খেলার আড্ডা ফরচুন শু প্রেজেন্টস খেলার আড্ডায় আজ আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ। আজকের আড্ডায় আমরা কথা বলবো ইউরো এবং কোপা আমেরিকার যে আপকামিং ফাইনাল সেটা নিয়ে। দেখতে দেখতে এই দুইটা টুর্নামেন্টই কিন্তু একেবারে শেষের পথে, আর একই দিনে বলতে গেলে একই দিনে দুইটা টুর্নামেন্টের ফাইনাল। ইউরোর ফাইনালে ইংল্যান্ড এবং স্পেন মুখোমুখি হবে, আর অপরদিকে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। তো এই দুইটা ফাইনাল কেমন হবে, এখন পর্যন্ত এই দুইটা টুর্নামেন্ট কেমন লেগেছে আমাদের ফুটবল বিশেষজ্ঞদের কাছে, দর্শকদের কাছে, এগুলো নিয়েই কিন্তু আমরা আমাদের আজকের আয়োজনে কথা বলবো। এই বিষয়ে আলোচনা করতে আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার এবং বসুন্ধরা কিংসের কোচ মাহবুব হোসেন রক্সি এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মন। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, যেটা বলছিলাম, আমরা ইউরো এবং কোপা আমেরিকার ফাইনাল নিয়ে কথা বলবো, তবে কোপা আমেরিকার আলোচনায় তো যাব। লিওনেল মেসির বলতে গেলে শেষ টুর্নামেন্ট কন্টিনেন্টাল ফাইনাল, এবং সেই ম্যাচ নিয়ে কথা বলবো। তবে তার আগে একটু ইউরো নিয়ে কথা বলতে চাই, যেহেতু ইউরোর ফাইনালটা কিন্তু আগে হবে। তো আমরা ইউরোর ফাইনাল নিয়ে যদি কথা বলি, বা রক্সি ভাই, ইউরোর ফাইনাল লাইন আপটা স্পেন দুর্দান্ত ফুটবল খেলে তারা ফাইনাল পর্যন্ত এসেছে, এবং তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এই লাইন আপটা কি এক্সপেক্টেড ছিল কিনা? টুর্নামেন্ট শুরুর আগে কি মনে হয়েছিল যে এই দুইটা দলই ফাইনাল খেলতে যাচ্ছে? না, এটা সুন্দর একটা ব্যাখ্যা আছে। যেমন তো গ্রুপ দুটা করে আসার পরে ইংল্যান্ডের জন্য রাস্তাটা একটু সোজা ছিল, যে এই গ্রুপ থেকে এসেছে ইংল্যান্ডের প্রতিপক্ষগুলোকে আমরা ওইভাবে অতটা কাউন্ট করি নাই আমার হিসাবে। সেখানে দেখা গেল স্পেন আসতে গেলে কার সাথে খেলেছে? ফ্রান্সের সাথে খেলেছে জার্মান, স্বাগতিক জার্মান খুব ফর্মে ছিল, স্পেনের সাথে হারে। দেন তারপরে ফ্রান্সকে সেমিফাইনালে হারিয়ে স্পেন আসছে। স্পেন আর এখানে ইংল্যান্ডের সাথে যে খেলা ছিল, ইংল্যান্ডও সেই চিন্তাভাবনা এবং ফুটবল থেকে যে ইংলিশ লিগ আমরা দেখি, সেখান থেকে ইংল্যান্ডকে অনেক এগিয়ে রেখেছে সবাই। কিন্তু ইংল্যান্ড সাউথগেটের টিমের এমন পলিসি এবং ফিলোসফি, যেটাকে অনেক ধুকে ধুকে আসতে হয়েছে। 1 গোল, আবার 2-1, আবার প্রথমে গোল খায়, তারপরে গোল শোধ করে, এইভাবে মরক্কোর সাথে যে কম্পিটিশন মানে হিসেবে ইংল্যান্ড আর স্পেনের ইংল্যান্ড আর ফ্রান্সের প্রায় পারফরমেন্সের যে গ্রাফটা প্রায় একই ছিল, কিন্তু ফ্রান্সকে থামতে হয়েছে সেমিতে, কিন্তু ইংল্যান্ড ফাইনালে হল্যান্ডের সাথে অস্বাভাবিক, যেটাকে আমরা দুটো ম্যাচই বলি যে সেমিফাইনালে আমরা মনে করছিলাম যেটাকে এক্সট্রা টাইমে যাবে, হাড্ডাহাড্ডি ম্যাচ, 1 গোল, সেখানে দেখা গেল চেঞ্জিং, এবং স্পেন এক্সট্রা টাইমে এত অদ্ভুত এবং ওয়ার্ল্ড ক্লাস দুটো গোল করে টিম কিন্তু 2-1 ওরা ফাইনালে চলে আসে। দুজনের একই রেজাল্ট ছিল। সেটাই। তপু বর্মন, আপনি যদি বলেন যে এটা এক্সপেক্টেড ফাইনাল লাইন আপ ছিল, নাকি এইখানে অন্য কিছু আশা করেছিলেন? ধরেন ফ্রান্সকে আপনি হয়তো এক্সপেক্ট করেছিলেন, কিংবা অন্য কোনো দলকে? না, এই জায়গায় রক্সি ভাই অলরেডি মেনশন করছে। আমার কাছে মনে হয় ফ্রান্স কোন জায়গা দিয়ে আমার কাছে মনে হয় একটু মাইনাস পয়েন্ট, তারা গ্রুপে কিন্তু ফার্স্ট হইতে পারে নাই। সেখানে যদি ফার্স্ট থাকতো তাহলে কিন্তু তারা আপনার দেখা যায় স্পেনকে ফেস করতে না, তাই না? তো এখন আপনার এক্সপেকটেশন, আমি কিন্তু ডিবিসিতে বলে গিয়েছিলাম, ইংল্যান্ডের নামটা আমি মেনশন করি না, স্পেনের নামটা মেনশন করেছিলাম যে তারা ফাইনাল খেলবে এবং ট্রফি জিতার মতো তাদের টিম। কারণ তারা যেভাবে ইউরোতে স্টার্ট করছিল সেটা কিন্তু তারা অব্যাহত রেখেছে। কারণ তাদের লাইন আপ দেখেন আপনি, ডিফেন্স থেকে স্টার্ট করে, গোলকিপার থেকে স্টার্ট করে, একদম ফার্স্ট ক্লাস। কারণ দুইটা ইয়াং প্লেয়ার তারা খেলিয়েছেন, উইলিয়াম এবং ইয়ামেল। আমরা জানি না কিন্তু তাদেরকে নিয়ে এরকম তারা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করবে, আনএক্সপেক্টেড। ইভেন লামিনে ইয়ামালকে তো আমরা ইনভেন্ট করলাম লাস্ট সিজনে। হ্যাঁ, বার্সেলোনায় যখন খেলা শুরু করলাম, আপনার বার্সেলোনাতে খেলেছে এবং সে ইউরোতে এরকম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করবে আমরা কিন্তু কখনোই বিশ্বাস করি না। আর এদিক দিয়ে যদি ইংল্যান্ডের কথা বলেন, ইংল্যান্ড আমার কাছে একদম থ্রু অফ দ্য এই টুর্নামেন্টে তারা আমার কাছে মনে হয় মনোযোগী বেশি ছিল ডিফেন্ডিংয়ে। তাদের ফরমেশনটা কিন্তু ডিফেন্সিভ, আপনার 3-4-2-1 খেলে আপনি দেখবেন যে তাদের ফরমেশনে মিডল পয়েন্টটা অবশ্যই তারা সবসময় জটলা ব্লক করে রেখেছিল। কারণে হলো যে আপনার অপোনেন্ট টিম যখন আপনার তাদের মিডলে বল হারাবে, ইংল্যান্ড যেন দ্রুত কাউন্টার অ্যাটাকে যেতে পারে। তাদের স্টাইলিশ এরকম ছিল, স্টাইল অফ প্লে। তো ডেফিনেটলি দেখেন এখন ফাইনালে যেহেতু ইংল্যান্ড চলে আসছে, আমরা কিন্তু অবশ্যই বলতে পারি তারা হার্ডওয়ার্কিং এবং হার্ডওয়ার্ক করে আসছে। জি, আচ্ছা রক্সি ভাই, সাউথগেটের ব্যাপারে বলছিলেন, একজন কোচ একজনের অ্যাট্রিবিউটসগুলি সবচেয়ে বেশি জানবেন। সাউথগেট নিয়ে অনেক কথা বলা হচ্ছিল যে তাকে আসলে বাঞ্চ অফ স্টার্স তাকে তুলে দেওয়া হয়েছে, কিন্তু তিনি আসলে সেটা ঠিকভাবে কাজে লাগাতে পারছিলেন না।
লাস্ট ম্যাচে যখন হ্যারি কেনকে উঠিয়ে দিয়ে ওয়াটকিন্সকে নামানো হয়েছিল, যিনি গোলটা করলেন, সেখানে কি আসলে বলা যায় যে এখানে কোচের কিছু কেরামতি রয়েছে নাকি জিনিসটা আসলে টোটালি? হ্যাঁ, তবে মানে ইংল্যান্ড পারফরমেন্স দেখাতে পারছিল না, তারপরেও সে বেস্ট ইলেভেনটা কিন্তু প্রত্যেকটা ম্যাচে বলতে গেলে একই রেখেছে। এটা একটা প্লাস পয়েন্ট কিনা তার? অবশ্যই একটা কোচ কিন্তু টিমকে নিয়ে অনেকদিন চিন্তা করে, আর সাউথগেট অনেক আগে থেকে এই টিমটাকে নিয়ে কাজ করছে। নতুন নতুন প্লেয়ার মডিফাই করে চেঞ্জ করে পজিশনালিতে বারবার নিয়ে আসা হয়। এবং লাস্ট লিগেও আমি ইংলিশ লিগেই বেশি দেখি, যেহেতু অনেক কম্পিটিশন ম্যাচ হয়। তো ওয়েস্ট হামে খেলে, হ্যাঁ, স্ট্রাইকারটা জানলো যে, তো ওর মাথায় যে বক্সে প্লেয়ার, এটা হলো বড় জিনিস, যে হ্যানিকেন তখন টায়ার্ড, ওই জায়গায় আমাকে কাকে রিপ্লেস করতে হবে। আর কোচ অলওয়েজ ডু অর ডাই, আমাকে ম্যাচ বের হতে হলে ইয়েতে মানে ফাইনাল টাইমের মধ্যেই, আর এক্সট্রা টাইম যেটা আছে সেটার মধ্যে পারবো, আমি ট্রাই ব্রেকার পর্যন্ত নেব না টিমকে। এই জন্য তার দুইটা চেঞ্জ ছিল, এবং দুইটা চেঞ্জ এইটাই কোচের কৃতিত্ব, কখন কাকে ক্লিক করে এবং ফেভার করতে হবে। কোচ আমি চেঞ্জ করেছি, সে একটা মুভমেন্টে একটা চান্স পেয়েছে, ওই বলটাই টার্ন করে এবং মানে ওয়াটকিন্সের এই গোলটা ইভেন মানে অনেকে আমরাও মনে করেছিলাম যে ম্যাচটা শেষ পর্যন্ত হয়তো এক্সট্রা টাইমে যাবে, ইভেন ট্রেন্ডটা এরকমই যাচ্ছিল যে ওরা ওইভাবে, তবুও বলে যে ডিফেন্সিভ ওয়ার্ক থেকে অনেক বেশি কাউন্টারে যায়, ফ্রোডেন আর ইয়েকে ইউজ করে বেশি, যে আমরা উইং থেকে ভিতর দিকে আসব, তারপরে বল সাপ্লাই করব। সেই জায়গাগুলো সব ব্লক হচ্ছিল, যা ওই ফরমেশনে যেয়ে তারা করতে পারছিল না। সেখানে হল্যান্ডার ডিফেন্ডিং অনেক ভালো, সেই ওয়ার্কটা থেকে তো দুটা চেঞ্জ থেকেই মিডফিল্ড থেকে এবং অ্যাটাকার দুইটা 10 এবং নাম্বার 9 পজিশনে দুইটা চেঞ্জেই কিন্তু পজিশন খেলার ওই মুভমেন্টটা চেঞ্জ করেছে। এটা কোচের ক্রেডিট। কোচ সবসময় চিন্তা করে কাকে কখন ক্লিক করবে বা কোন পজিশনে কোন প্লেয়ারটাকে দরকার। যদিও বা নেদারল্যান্ডস কিন্তু অভিযোগ এনেছে যে পেনাল্টিটা ছিল যেখান থেকে হ্যারি কেন গোল করেছেন, ইভেন রোনাল্ড কোম্যান তিনিও বলেছেন যে আসলে ভার আমাদের ফুটবলটাকে ধ্বংস করে দিচ্ছে, এরকমও কথা উঠেছে। অনেক সমর্থকই বিষয়টা নিয়ে কথা বলেছে। এই ব্যাপারে আসলে মতামতটা কি, আসলে এটা ফাউল ছিল কিনা? আসলে এখন সবসময় বলি যেটা এখন তো ভারে চলে গেছে, ডিসিশন মেকিং থার্ড আম্পায়ার বা থার্ড রেফারি। এখন আমরা যেটা মাঝখানে থাকে, রেফারি চ্যালেঞ্জ করে, প্লেয়াররা চ্যালেঞ্জ করে, অফিশিয়াল চ্যালেঞ্জ করার পরে ভারে যায়। ভারে যাওয়ার পরে এটা কিন্তু সায়েন্টিফিক একটা পিন অফ লাইন আমরা ট্রেস করি, যেটাকে আমরা বলি যদি তাহলে স্পেনকে কেন কুকুর যে বল হাতে লাগলো পেনাল্টি, কুকুলায়ার ওই পেনাল্টি ওরা আপিল করেছে, জার্মান স্বাগতিক এত প্রেশার রেখেও এটা রেফারি ওখানে যাওয়ার পরে চিন্তাই করেনি যেটা ও ইউজ টু হ্যান্ড টু ইউজ, বলকে খেলিয়েছে না বল এসে খেলেছে, বল কিন্তু ওর হাতে লাগলেও বল পিছন দিকে ছিল, যেটা ও সামনে আনেনি। ফাউলটা কিন্তু ইন্টেনশনাল ছিল না ইভেন, হ্যাঁ সেটা এখন রেফারি অনেক কাছে থেকে যেটাকে মেনে করেছে ছিল না। না, এই জায়গায় আমার কাছে একটু অ্যাড করতে চাই, হইলো আপনার আমরা নর্মালি জানি যে আন্ডার কন্ট্রোল যখন আপনার বল থাকবে ইন দ্য বক্স, তখন আপনি যদি টাচ করেন, বিহাইন্ড ট্যাকল করেন, বল যদি আপনার কন্ট্রোলে থাকে তাহলে ডিরেক্ট পেনাল্টি, তখন আর বারে যাওয়ার দরকার নেই। ওই সিচুয়েশনে আমার কাছে একটু মনে হয়েছে কি হ্যারি কেন শুট করে ফেলেছে, অলরেডি শুট করেছে, তার 1-2 সেকেন্ড পরে নেদারল্যান্ডের ডিফেন্ডারের পা ওর পায়ে লেগেছে। কিন্তু এই জায়গা দিয়ে আমার কাছে মনে হয় একটু কনফিউজ ছিল। এর মধ্যে আপনার ইংল্যান্ডের গ্রেটেস্ট প্লেয়ার গ্যারি নেভেল, সে কিন্তু তার প্রোগ্রামে এটা নিয়ে ডিসকাস করেছে, ইভেন সে কিন্তু বিরক্তি প্রকাশ করেছে। এটা আমার কাছে মনে হয়, দেখেন ও যদি ইংল্যান্ডের প্লেয়ার, এক্স প্লেয়ার এবং ম্যানচেস্টারের ক্যাপ্টেন, এটা কিন্তু আনবিলিভেবল। এই ব্যাপার নিয়ে সে যদি ডিসকাশন করতে পারে, হোয়াই নট আমরা ডেফিনেটলি এই জায়গায় আমার কাছে মনে হয় আরেকটু মানে সময় নিতে পারতো, ডিসিশন মেকটা আর একটু ভালো করতে পারতো। মানে ওভারঅল যদি আমি বলি যে আপনার এবারে ভার নিয়ে অতটাও যে কথা হয়েছে তা না, তবে কিছু আমরা খুব ক্রুশিয়াল মোমেন্ট দেখেছি, মোমেন্টগুলো চেঞ্জ করে দিয়েছে ভার। একটা দুটো ডিসিশন খুব বেশি ক্যাচ করেছে। তপু, মানে আপনি কি বলেন, ভারটা কি আসলে খুব বেশি কি ফেভার করছে ফুটবলকে, নাকি দিস ইজ নেচার অফ ফুটবল, আপনার ভার না হোক অন্য কোনো ভাবে কোনো না কোনো দল তো আসলে ক্ষতিগ্রস্ত হবে? ফর আমাদের জন্য বার অনেক ইম্পর্টেন্ট আমি মনে করি, কারণ আমরা যখন বার ছিল না, আমরা মানে দেখা যেত যে আমাদের রেফারি ডিসিশনটা আমরা মানতে চাইতাম না। আমাদের ডোমেস্টিক এরকম হইতো, আমাদের ইন্টারন্যাশনাল এরকম হতো। এখন মানে এই জিনিসটা এত ইম্পর্টেন্ট, আপনার একটা টিমকে দেখা যায় যে মোমেন্টাম ঘুরিয়ে দেয়। ঠিক আছে, অ্যাজ এ প্লেয়ার আমি মানতে চাবো না, বাট এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আসলে এটা অ্যাকচুয়ালি রাইট ডিসিশন এবং এটা মানতে হবে অ্যাজ এ প্লেয়ার এবং যে দেশ
ওই সিচুয়েশনে পড়বে দেশের পিপল। তো ডেফিনেটলি এটা পজিটিভ। এক হিসাবে ধরেন আমরা যখন খেলি এবং আমাদের মেন্টাল অনেক হাই থাকে, টেম্পারমেন্ট থাকে, আমরা সেই সিচুয়েশনে দেখা যায় এগুলো ডিসিশন মানতে চাই না। ওইটা আবার পরবর্তীতে দেখলে দেখা যায় ইয়েস উই আর রং বার রাইট। মানে সেক্ষেত্রে নিশ্চয়ই ভাড়ের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা তো আছেই, তবে এক্ষেত্রে আর একটুখানি স্পর্শকাতর যে বিষয়গুলো ম্যাচগুলো সেখানে আর একটু ভেবেচিন্তে ডিসিশন নেওয়া উচিত। আমরা একটু ইংল্যান্ড নিয়ে কথা বলছিলাম। ইংল্যান্ডে হ্যারি কেইন এখনও তো বলা যায় না যে এখনও ওই রকম পারফর্ম করতে পেরেছেন তিনি যেটা করেন। তো মানে জুড বেলিংহ্যাম বলেন, হ্যারি কেইন বলেন, স্টারের তো কমতি নেই। যদি অনেকে বলে যে ব্রিটিশ মিডিয়ায় তাদেরকে স্টার বানায়, আসলে তারপর মানে এই টিমটার থেকে কি আরো বেশি কিছু এক্সপেক্ট করা যেত কিনা রক্সি ভাই? না, এটা স্বাভাবিক। একটা টিম একটা কোচের কাছে অনেক দিন ধরে থাকলে তার কাছে এক্সপেকটেশন অনেক বেশি থাকে, চাহিদা এবং দর্শক এবং ফুটবল অনেক বেশি চায়। এবং ইংলিশ লিগের স্টার কেন সবচেয়ে জনপ্রিয় ফুটবল টিভি শো হলো ইংলিশ লিগ। এত ক্যামেরার কারসাজি এবং এত ফুটবল, যেমন যারা খেলছে এখন হ্যারিকেনকে যদি আমরা মনে করি, হ্যারিকেন হলো টুয়ার্ডস দ্য টপ স্কোরার, যেখান থেকে ওরা টটেনহাম থেকে চলে গেল বায়ার্নে যে এই বছরের হাইয়েস্ট স্কোর কিন্তু সেই বায়ার্ন চ্যাম্পিয়ন হয় নাই, কিন্তু টুয়ার্ডস 38 ম্যাচে সে 36 গোল অলরেডি করেছে। তো সেখানে ইংল্যান্ড অনেক বেশি চিন্তা ভাবনা করতে পারে এবং ওর কাছে এক্সপ্রেশন অনেক বেশিই থাকবে। তো সেই চিন্তাধারা থেকে ফিলোসফি যেটা হয়, অ্যান্ড ফুটবল কিন্তু আমরা ইউরো দেখেছি, ইউরোপ কিন্তু অনেক সায়েন্টিফিক ফুটবল, এবং কাকে কোথায় ব্লক করতে হবে এবং কোথায় কার দুর্বলতা, কোথায় তার আক্রমণাত্মক ভাব, এই জিনিস নিয়ে কোচরা অনেক বেশি চিন্তা করে এবং ওই ভিশনে ফরমেশনের প্লেয়ারকে তৈরি করা হয় এবং তাকে সাজানো হয়। যার জন্য এখানে হ্যারিকেনের যে ওপেন স্পেস তৈরি করে মারবে বা তৈরি করবে বা গোল করবে, সেই জায়গাগুলোকে অনেক ব্লক করেছে। সেখানে এখানে ফ্রোডেন আবার ইয়েকে বেশি কাজ করা দরকার ছিল। রাইস তারপরে উঠে আসছে, এখান থেকে দুই সাইড থেকে উঠছে সাকার স্পেশালি ডেলিংহামকে এখন পর্যন্ত তো মনে হয় টিমে মানে বুকায়ো সাকার পারফরম্যান্স সবচেয়ে বেটার করছে সাকাই এবং ডেলিংহাম। আর ফ্রোডেনকে যে চিন্তা ভাবনা করা হচ্ছিল লেফট এবং উইনসাইড, ওরা অনেক সাডেনলি মুভমেন্ট করে, দুজনে চেঞ্জ হয়ে যায়, উইং থেকে ফরওয়ার্ড এবং মিডল থেকে আউটে আসে, এখান থেকে ক্রস করার জন্য চলে আসছে টিপিআর, ওখান থেকে উঠে আসতেছে ওয়ার্কার, এরা 5 হয়, আবার ডিফেন্ডিংয়ের সময় 5 হয়। এই জন্য এই ক্রসগুলি অনেক বেশি নিখুঁত এবং অনেক ডেঞ্জার হওয়ার কথা, যেখান থেকে আমার গোল পাওয়ার সুযোগ সুবিধা থাকে। তো সেই হিসাবে এখনও ইংল্যান্ড নাই, কিন্তু চিন্তা করা হচ্ছে যে যেহেতু ফাইনালে গেছে আর স্পেনও খুব ভালো ফুটবল খেলে আসতেছে এবং স্পেনকে রোখার জন্য ইংল্যান্ড, তপু আবার বলেছে ইংল্যান্ড কিন্তু টপ ডিফেন্ডিং ফুটবল, হ্যাঁ ডিফেন্ডিং ওয়ার্ক অনেক বেশি এবং ডিফেন্স থেকে কাউন্টার অ্যাটাক মিডিলে কম্পোজ করে এখান থেকে বার হতে দিতে পারবে না। এখন যেটাকে স্পেনকে নিয়ে চিন্তা করছি, স্পেন কিন্তু অদ্ভুত ফুটবল, যেটা থেকে অনেক বেশি টিকি টাকা এবং বল পজিশন অনেক বেশি থাকে, জিনিসটা অনেকটা আসলে ভার্টিক্যাল টিকি টাকার পর্যায়ে চলে গেছে, মানে টিকি টাকাটাকে আরেকটুখানি গতিময় করা হয়েছে। গতিময় করেছে এবং ওরা আগে যেটা বেশি উইং থেকে উইংয়েই খেলতো, সেটা কিন্তু এখন ভার্টিক্যাল ভিতরে চলে আসে, ভিতরে আসলে স্পেস ক্রস হয় এবং ওপেন হয়, যেখান থেকে গোল হয়, এবং সেটাকে ইএমএল এবং উইলিয়াম জুনিয়র্সও করে দেখিয়েছে। আচ্ছা তপু, অনেকে তো একটা টিমের ভালো পারফরমেন্স হলে, যেমন আমরা বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন হঠাৎ করে আমরা নিয়ে আসলাম সামনে, আমরা মানে প্রত্যেকটা দল যখন তারা ভালো পারফর্ম করে আমরা তাদেরকে গোল্ডেন জেনারেশন বলি। আপনি কি মনে করেন যে এটা স্পেনের গোল্ডেন জেনারেশন? কারণ হচ্ছে যে লামিনে ইয়ামাল এই যে এই আগামীকালকে 17 বছর হবে তার, নিকো উইলিয়ামস বয়স তো বেশি না, দানি ওলমো হ্যাঁ বয়স হয়েছে, তারপরও তিনি একেবারে যে পারফর্মটা করছেন একেবারে নতুন। আমার কাছে ফরেন তুইস, তারপরে রুইস, তারপরে পেড্রি, রড্রি, মানে মনে কি হচ্ছে যে আসলে একটা না, আমার কাছে মনে হয় কি দেখেন, আপনার স্পেন টিমের প্লেয়াররা কিন্তু প্রত্যেকটা প্লেয়ার চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার। আপনার রুইস প্যারিসে খেলে, রড্রি ম্যান সিটিতে খেলে, ঠিক আছে, আপনার ইয়ামেল এবং উইলিয়াম, তার সাথে আপনার তরেসের মুরাতার এফোর্টটা আপনার দেখতে হবে, হার্ড ওয়ার্ক, স্যাক্রিফাইস। আপনি মুরাতাকে ফলো করেন, দেখেন সে ডি বক্সে নেমে যে স্লাইডিং দিয়ে বল ক্লিয়ার করতেছে, মানে স্যাক্রিফাইস, মানে একটা আপনার থাকেন এক্সাম্পল, মানে ইভেন ক্যাপ্টেনশিপ আমরাও কিন্তু চিন্তা করেছিলাম মোরাতাকে ক্যাপ্টেন, কিন্তু এখন এই মোরাতা অধিনায়ক হিসেবে যথেষ্ট এক্সাম্পল, ও একটা এক্সাম্পল টিমের আসলে। মানে আপনি যখন দেখবেন নাম্বার 9 জি আপনার সেন্টার বক্সে এসে সে স্লাইডিং দিয়ে ক্লিয়ার করতেছে, তার মানে বোঝা যায় কতটা হাংরি সেই ইউরো কাপ নিয়ে। ডেফিনেটলি আমি বলতে পারি যে স্পেন টিমের পারফরমেন্স এবং ধারাবাহিকভাবে যেভাবে তারা অব্যাহত রেখেছে, আপনি বললেন যে গোল্ডেন জেনারেশন, এরকম না হইলেও আপনি দেখেন গোল্ডেন জেনারেশন আমরা বলতে পারি যখন আপনার
পোয়েল, রামোস, জি বুস্কেটস, ইনিয়েস্তা, জাভি, ইনিয়েস্তা, জাভি ছিল। ওই জেনারেশনটা আমার কাছে মনে হয় স্পেনের জন্য Best, অনেক highest. বেস্ট জেনারেশন ছিল। তারপরে আমার কাছে মনে হয় এই জেনারেশনটা আফটার 10 ইয়ার্স, তারা 10-12 ইয়ার্স পরে ফাইনাল খেলতেছে। ডেফিনেটলি 11-12 এটা বছর। ভালো একটা 2011 অ্যাচিভমেন্ট তাদের জন্য। এবং আপনি দেখেন প্লেয়ার প্রডিউস করা, আপনার সাহসিকতা, আপনি একটা ইয়াং 17 বছর 16 বছরের প্লেয়ারকে চান্স দেওয়া ইউরোর মতো টপ লেভেলে, এবং সে তাকে ইউটিলাইজ করে পারফর্ম করা, এটা কিন্তু ডিফিকাল্ট ব্যাপার। তারপর আপনার ওয়ার্ল্ডের বেস্ট ডিফেন্ডারের এগেনস্টে। তো আমার কাছে মনে হয় স্পেন ভেরি গুড, এবং তাদের যেই স্টাইল অফ প্লে, অবশ্যই তারা আমার কাছে মনে হয় ফাইনাল ম্যাচ এরকম অব্যাহত রাখলে। আর যেহেতু মানে তারা জার্মানি এবং ফ্রান্সের মতো দুটো বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে এসেছে, তাদেরকে নিশ্চয়ই এগিয়ে রাখবেন নাকি? কনফিডেন্স লেভেল অনেক বেটার তাদের, এবং যেহেতু অপোনেন্ট এত শক্তিশালী, তাদেরকে ম্যাচে হারাতে পারে, এবং ম্যাচ থেকে বের হয়ে আসা মানে তাদেরকে ওই লেভেলে চিন্তা করা হচ্ছে। এখন ইংল্যান্ডকেও ছেড়ে দেওয়া যাবে না, কারণ ইংল্যান্ড অনেক ভুক্তভোগী, এখন পর্যন্ত ফাইনাল খেলে নেই ইউরোর। সেই ইউরোকে কম্পিটিশন করতে হলে ইংল্যান্ড একটা অন্যরকম ম্যাচ খেলবে তবু, যেহেতু ফাইনাল ম্যাচ। হ্যাঁ, স্পেন আবার একটা অ্যাডভান্টেজ আছে, কার্ড খেয়েছিল আমাদের কারভাজাল, এখন কিন্তু আবার ইন করছে। কারভাজালকে কিন্তু আপনি সবচেয়ে বেশি এজেড প্লেয়ার, সে কিন্তু টিমের ওই যে মারাতার চেয়েও সিনিয়র, তো সে কি ফুটবল খেলছে, এবং তার আগের ম্যাচে সে প্রমাণও করেছে, এবং কত ট্যাকটিক্যালি শার্প। যখন দেখেছে 2 ইয়েলোতে আমি আউট হয়ে যাচ্ছি, তার চেয়ে আমি রেড কার্ড খেয়ে ওই গোল বাঁচিয়ে সে আউট হয়ে গেছে, কিন্তু ম্যাচ উইন করেই গেছে। সেখানে 10 জনের জন্য কম্প্যাক্ট, ওই ম্যাচে ওই ডিফেন্স, এইটা অবশ্যই বড় ব্যাপার, বড় এবং বড় মনের অনেক শার্প প্লেয়ারের ব্যাপার। তপু, মানে যেটা বলছিলেন যে দুই দলের মধ্যে কাকে এগিয়ে রাখবেন? না, আজকে আমার কাছে মনে হয় দেখেন ইংল্যান্ড টিম অনেক ক্যালকুলেশন নিয়ে মাঠে নামবে, বিকজ তারা দেখেন তাদের মানে ফাইনালে আসার আগের ম্যাচগুলো দেখেন, তাদের স্কোরিংয়ের একটু প্রবলেম হচ্ছিল। দেখা যায় ম্যাচ শেষে এক্সট্রা টাইমে যে গোল করে জিততেছে, এবং আপনার দেখা যায় বিলিংহাম গোল করতেছে এক্সট্রা টাইমে, যে এক গোলে ড্র করতেছে, তারপরে যে ট্রাইব্রেকারে যে তারা জিততেছে। তো এই ব্যাপারগুলি আমার কাছে মনে হয় একটা টিমের জন্য পজিটিভ ব্যাপার। আপনি যখন লাইক ওয়ার্ল্ড কাপের এক্সাম্পল আমি দিতে চাই, আর্জেন্টিনা যখন সাউদির সাথে হারলো, তারপরে ওদের কামব্যাকটা দেখেন, ফ্যান্টাস্টিক ছিল। আর মানে ইউরোতে ইংল্যান্ডের একদম আহামরি যে আমি খেলে একটা ম্যাচকে, একটা টিমকে একদম বিধ্বস্ত করে হারিয়ে দিয়েছে, এরকম ভাবে আসে না যেটা স্পেন করেছে। তো আমার কাছে মনে হয় অবশ্যই হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, বাট যদি আমি পারফরমেন্স বেসে যদি আমি কথা বলতে চাই, ডেফিনেটলি 50-50 খেলা হবে, এবং ওইখানে আমার কাছে মনে হয় ফাইনাল ম্যাচে যে ক্লিক করবে এবং যে চান্সগুলো ক্রিয়েট করবে, এবেল করতে পারবে, গোল করতে পারবে, কাজে লাগাইতে পারবে, সেই ম্যাচটা জিতবে। অবশ্যই আমরা কথা বলছিলাম ইউরোর ফাইনাল নিয়ে, আর সাথে কিন্তু ভুলে গেলে চলবে না যে কোপা আমেরিকার ফাইনাল আছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, তারপরে কোপা আমেরিকা নিয়েও কথা হবে। দর্শক, ফরচুন শু প্রেজেন্টস খেলার আড্ডায় একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। ফরচুন শু প্রেজেন্টস খেলার আড্ডায় আবারও স্বাগত জানাচ্ছি, আমি কনক মাহমুদ। কথা বলছিলাম ইউরো এবং কোপা আমেরিকার ফাইনাল নিয়ে। আমরা ইউরোর ফাইনাল নিয়ে তো অনেক কথাই বললাম, ইংল্যান্ড নাকি স্পেনকে এগিয়ে থাকবে তার কিন্তু ব্যাখ্যাও দিলেন আমাদের স্টুডিওতে উপস্থিত যে দুইজন বলতে গেলে বিশেষজ্ঞ আছেন। একজন তো মাহবুব হোসেন রক্সি, জাতীয় দলের সাবেক ফুটবলার, একই সাথে এখন বসুন্ধরা কিংসে আছেন কোচ হিসেবে, এবং একই সাথে তপু বর্মন, যিনি জাতীয় দলের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার। তারা কিন্তু বললেন যে ইংল্যান্ড আর স্পেনের যে ফাইনালটা হবে, কাউকে একেবারে এগিয়ে রাখার সুযোগ নেই, কারণ দুই দলই কিন্তু সমান সম্ভাবনা নিয়েই খেলতে নামবে ফাইনালে। আমরা একটু কথা বলতে চাইছিলাম কোপা আমেরিকার ফাইনালটা নিয়ে। তার আগে একটু জানতে চাচ্ছিলাম যে একদিকে কোপা আমেরিকা, একদিকে ইউরো, দুইটা খেলা, একটা হচ্ছে যে আপনার রাতের দিকে হচ্ছে, আর একটা খুব ভোরে কিংবা খুব সকালে দেখতে হচ্ছে। কোন খেলাটা একটু বেশি নজর ছিল মাহবুব হোসেন রক্সি? না, বারবার ডেফিনেটলি আমি বললাম যে ইউরো একটা অন্যরকম ট্রেস করে, কারণ সব ক্লাব ফুটবলের ইউরোপের টপ প্লেয়াররাই ইউরোপে খেলে, যার জন্য ফোকাস তখনই বেশি এবং অনেক বেশি। আপনি ল্যাটিন আমেরিকার সব বেস্ট প্লেয়াররাও ইউরোপে ক্লাবে খেলে, যার জন্য ইউরোপটাকেই ফোকাস দিয়েছি। টাইমিংও মিলাতে গেলে ইউরোর সাথে রাত্রে 10টা বা 11টা 12টা 1টা 2টা একটু বেশি রাত দেখা যায়, কিন্তু আমেরিকান টাইমের সাথে আমাদের কোপা আমেরিকার টাইমিং এত প্রবলেম যে আমরা রাত জাগলে ওইটা আর ভোরে উঠেও দেখা গেল ওই খেলা দেখার মতো এনার্জি এবং থাকছে না, যার জন্য আমেরিকার ফুটবলে এবং এখানে জনপ্রিয়তার ফুটবল এবং যেটা চিন্তা করা হয় সেখান থেকে
ব্রাজিল আর আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছে, ওইভাবে কলম্বো, উরুগুয়ে বা ইয়াদের খেলা আমরা সেইভাবে দেখি না, যার জন্য বিশেষ বিশেষ খেলাগুলো দেখেছি ব্রাজিল এবং আর্জেন্টিনা। সেইখান থেকে ইউরো প্রতিটা ম্যাচ দেখতে হয়েছে। তা তো অবশ্যই। তপু, মানে আপনাকে যদি দুইটা টুর্নামেন্টের স্টাইল অফ প্লেয়িং, হ্যাঁ আর্জেন্টিনা ব্রাজিল একদিকে আছে, কিন্তু ইউরোর যে ম্যাচগুলো দেখা গেছে অনেক ছোট ছোট ম্যাচও দেখা গেছে আইসুদিং হয়েছে, মানে সমর্থকরা কিন্তু তারা বলেছে যে না ঠিক আছে এই ম্যাচটা নজর কেড়েছে, যদিও কোনোটাই আমার ফেভারিট টিম ছিল না, তারপরও নজর কেড়েছে, আমি দেখেছি ম্যাচগুলো। যদি আমি বলি যে আপনার স্টাইল অফ প্লেয়িং বলেন কিংবা দর্শকের মনোরঞ্জন বলেন, কোন টুর্নামেন্ট একটু এগিয়ে ছিল এইবারে? দুইটা টুর্নামেন্টে তো প্যারালালই চলেছে না এখন, মানে এই জায়গায় কোনো টুর্নামেন্ট আমার কাছে পার্সোনালি কোনো টুর্নামেন্টকে আপনি মানে 50-60 40-60 করে রাখতে পারবেন না, বিকজ আপনি স্টেডিয়ামে ক্রাউড হচ্ছে কিনা। জি, লাস্ট ম্যাচও আপনার আর্জেন্টাইন যখন খেলেছে 81,000 দর্শক হয়েছে, পুরো প্যাকড এগেইনস্ট কানাডা প্যাকড। তো এটাইতেই বোঝা যায় আসলে আপনার যে ডিউরিং ম্যাচে গ্যালারিতে কত মানুষ হচ্ছে। আর ইউরো আপনার আনপ্রেডিক্টেবল, আপনি প্রেডিক্ট করতে পারবেন না। আপনি রোমানিয়াকে দেখেন, তারা এবার কি ভালো পারফর্ম করেছে, মরক্কো, টার্কি যে পারফর্মটা করেছে কত ভালো খেলেছে, স্লোভাকিয়া। আপনি প্রেডিক্ট করতে পারবেন না, আপনি যে বলে কই হারাই দিবেন। কিন্তু কোপা আমেরিকাতে আমার কাছে মনে হয় যে আমরা আগে দেখেছি অনেক ইন্ডিভিজুয়াল প্লেয়ার, ভালো প্লেয়ার, শার্প প্লেয়ার, উইথ বলে প্লে করে, কিন্তু এখন কোপা আমেরিকাতে আমি মানে ভেরি সুন দেখতেছি ফিজিক্যাল অনেক মানে হাড্ডাহাড্ডি, মানে আপনার বডি কন্ট্যাক্ট হচ্ছে, যেটা ইউরোপে সচরাচর সবসময় আমরা দেখি। দেখা যায় যে ইউরোপে আপনার বডি কন্ট্যাক্ট প্লাস স্পিড প্লাস লং পাস, এইগুলোতেই কিন্তু আপনার ইউরোপে প্লেয়ার টিমরা খেলতো। কিন্তু এখন আপনার দেখা যায় যে ইউরোপের ম্যাক্সিমাম প্লেয়ার বিল্ড আপ প্লে করতেছে, গোলকিপার আপনাকে সাপোর্ট দিচ্ছে লাইক সেন্টার ব্যাক হিসেবে। তো এই যে চেঞ্জগুলো, এগুলো কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রত্যেকটা টুর্নামেন্ট দেখি এবং প্রত্যেকটা খেলা দেখার চেষ্টা করি যেন সেখান থেকে আমরা কি সংগ্রহ করতে পারি এবং কি আমাদের শিক্ষণীয় আছে। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে এবার। এবং কম্পিটিশন দুইটা টুর্নামেন্টে খুবই ভালো ছিল, কারণ স্যার অলরেডি বললো যে টাইমিং একটু ডিফিকাল্ট হয় আমাদের জন্য। ভোর 4টায় ছিল, টাইমিং 6টা-7টায় খেলা ছিল, হ্যাঁ টাইমিংটা একটু ডিফিকাল্ট হয়েছে, বাট আমরা সবসময় চেষ্টা করছি দুইটা টুর্নামেন্টেই দেখার জন্য। আর ইউরো আপনার ডিফারেন্টটা কম থাকে আওয়ার, এর জন্য আমাদের জন্য একটু সুবিধা হয় দেখার। এখন এই টুর্নামেন্টে আপনার হ্যাঁ ব্রাজিল আর্জেন্টিনা তো ছিল, তার সাথে আপনার সেন্ট্রাল আমেরিকা কিংবা নর্থ আমেরিকার টিমগুলো কিন্তু অ্যাড হয়েছে। সেখানে আসলে কতটুকু উপভোগ্য ছিল এই সাউথ আমেরিকান যে টিমগুলো, তাদের সাথে কম্পিটিশনটা? না, এখন কম্পিটিশন করতে হলে আপনার আমার কাছে মনে হয় মাঠে আপনাকে প্রমাণ করতে হবে। দেখেন ইউএস টিম, আমি মনে করছিলাম তারা আপনার ভালো প্লেয়ার ছিল, ক্রিশ্চিয়ান পুলিসিচের মতো প্লেয়ার, ক্যাপ্টেন, হোস্টের একটা অ্যাডভান্টেজ আমার কাছে মনে হয় আপনি মাঠে যদি পারফর্ম না করতে পারেন, আপনার পজিশন অন্য কেউ নিয়ে নেবে। আপনার ওই গ্রুপে ভেনেজুয়েলা কত দেখেন, ভেনেজুয়েলাকে আপনার আমরা কাউন্টই করি না, গ্রুপ চ্যাম্পিয়ন তিনটা জিতেছে, 9 পয়েন্ট নিয়ে তারা আপনার আসছে। কিন্তু ওর মধ্যে আবার কানাডা দেখেন কি ক্লিক করছে, ভেনেজুয়েলাকে হারিয়ে আর্জেন্টিনার সাথে সেমিফাইনাল খেলেছে। তো ওই টুর্নামেন্টটা অনেক ইন্টারেস্টিং ছিল, বাট এজ এ আমরা তো ম্যাক্সিমাম দেখা যায় যে আর্জেন্টিনা ব্রাজিলের সামর্থ্য, এর জন্য আমরা দেখা যায় যে ওইভাবে চিন্তা করি না। আমরা সবসময় চিন্তা করি আর্জেন্টিনা জিতবে, আবার ব্রাজিলের সামর্থ্য, যারা ব্রাজিল চিন্তা ব্রাজিল কিভাবে জিতবে। তো ওই যে আমাদের ফলো আপ ভিশনটা ওই দুইটা টিমের মধ্যেই থাকে। কিন্তু কম্পিটিশন ওভারঅল সব কিছুই ভালো ছিল, বাট ইউরো একটু ডিফারেন্ট। ইউরোতে বেশি হাইলাইট থাকে, কারণ আপনার মিডিয়া বলেন স্টারও বেশি থাকে, হ্যাঁ ওইটার জন্য। আর যদি কোপা আমেরিকা বলি, আপনার ব্রাজিল তো ছিল, ব্রাজিলের বিদায় নেওয়াটা আসলে কতটুকু দুঃখজনক, কতটুকু আনফর্চুনেট ছিল, নাকি এটাই হওয়ার কথা ছিল আসলে ভিনিসিয়াস কিংবা এন্ড্রিক এই কিছু প্লেয়ারদের উপর খুব বেশি নির্ভর করাটা কি আসলে ব্রাজিলের জন্য কাল হয়েছে কিনা? নেইমার জুনিয়র আসলে কোচ ব্রাজিলকে প্রথম বলতে হবে যে টিমটা দিয়েছে একদম ইয়াং এবং অনেক শাপলিং করেছে। তার মতো নেইমারের মতো স্টার তাদের নেই যে ম্যাচ উইনিং একটা প্লেয়ার লাগে। তারপরে এখানে ডিফেন্ডার আপনি সিলভাকে রাখেনি, তারপরে আপনি মিডফিল্ডে আপনি
ক্যাসিমিকো রাখেনি, হোল্ডিং মিডফিল্ডে এত বেটার যে ইউরো টপ খেলে আসতেছে। তো সব কিছু নিয়ে সে অনেক নতুনভাবে চিন্তা করেছে, কিন্তু তার আগেও অস্থায়ী কোচ ছিল, সেও বেশি ম্যাচ পায় না, 4টা ম্যাচ 5টা ম্যাচ খেলেছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ড ছাড়া। ইউরোপে ও এই টিমটাই নিয়েছে যে কোপা আমেরিকাকে ওর নিজের টিমকে সাজানোর জন্য সময় লাগবে এবং সে আস্তে আস্তে এই টিমকে কোয়াপ করবে। তো ওদের উপরে যে ডিপেন্ডেবল হচ্ছে পুয়েতা যে আর এই পাকিয়েতা, পাকিয়েতা এবং এদিক থেকে খেলেছে ভেনিসুয়াস আর ওদিকে খেলেছে আমরা রাফিনহো। তো ওদের উপরে যে ডিপেন্ড ছিল, ওরা অনেক ম্যাচিউর, এখনো পর্যন্ত ম্যাচ উইনিং প্লেয়ার বলা চলে না। ভেনিসুয়াস যেটা ইউরো ওর কাপে যেটাকে রিয়াল মাদ্রিদের যে সাপোর্টিং প্লেয়ার যে ওপেন স্পেস তৈরি করতে পারে, এখানে সেটা করেনি। এখন তপু আবার বলেছে যে ইউরো থেকে কোপাতে অনেক বেশি বডি কন্ট্যাক্ট, এবং আমি যেটা বলছি যে ফিজিক্যালি স্ট্রেংথে যে খেলা হয়, এবং এই দুইটার এগেনস্টে অন্য টিমরা অনেক বেশি চ্যালেঞ্জ খেলে, যার জন্য প্লেয়ারকে সুবিধা করতে দেয়নি। এখন আমরা যেটা যদি দেখি ভেনিসুয়াসকে যে পেনাল্টি, আমরা একটু আগে ইউরোর কথা বলেছি, সেই ভেনিসুয়াসকে যে ট্যাকেল করেছে, রেফারি ওপেন করেছে, ভিআরে দেখা গেছে, সবাই বলেছে এবং এটা নিয়ে ব্যাখ্যা হয়েছে এটা পেনাল্টি ছিল, ব্রাজিলকে দেয়নি, রেফারির ডিসিশন তখন মেনে নিতে হয়। ওই উত্তেজনা সে নিজেকে এক্সাইটেড হয়ে আবার আরেকটা ইয়েলো নিল, যেখানে ম্যাচ ওর উপরে বেশি ডিপেন্ডেন্ট, যেখানে খেলতে হবে সেই কোয়ার্টার ফাইনালে সে খেলতে পারলো না, তো টিম সেখানে সাফারার। তো এই কম্বিনেশনগুলো একটু সময় লাগবে ডেলিভারের জন্য, এবং টিমকে আরও বেশি সময় দিতে হবে। এটা ব্রাজিল টিমের একটা সবারই একটা সময় যায়, যে কিছু সময় বাজে সময় যায়, অনেক কিছু নতুন প্লেয়ার আসে, তারপরে চেঞ্জ হয়ে যখন সেট আপ হবে, সেটা আমরা 2026 ওয়ার্ল্ড কাপ আমেরিকায় সেখানে ব্রাজিলকে অন্য ব্রাজিলই দেখবো এবং একটা ভালো ফুটবল দেখবে। আর যেটা কোপা নিয়ে চিন্তা করা হচ্ছে, কোপার কিন্তু ডিফারেন্স হয়ে দুইটা টিমকে বেশি চিন্তা করা হচ্ছে, একটা হলো উরুগুয়ে, একটা হলো কলম্বিয়া। উরুগুয়ে কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডে হারিয়েছে এবং 29 ম্যাচ পর্যন্ত একমাত্র দল এক বছরে দুইটা সুপার পাওয়ারকে হারিয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনা, এবং কোয়ালিফাইং রাউন্ডের টপে। এবং দেখেন সেখানে তারা একটা ম্যাচের জন্যই যেটা দরকার, সেখানে সেমিফাইনাল থেকে ফাইনালে আসবে। সবাই চিন্তা করছে উরুগুয়ের ওই ফুটবল, কিন্তু কলম্বিয়া আবার এক্সট্রা অর্ডিনারি, যে এত বেশি টাফ ফুটবল খেলেছে। ইভেন মানে এই ম্যাচটাও প্রচন্ড রকম ফিজিক্যাল হয়েছে একদম, মানে বললাম না, ম্যাচ ডিউরিং টাইমে স্টপ ওয়াচে এত চিন্তা করলে দেখা যাবে 20 মিনিট খেলা হয়েছে, 25 মিনিটই অফ থাকে 45 মিনিটের মধ্যে। উরুগুয়ের প্লেয়ারদের বিশেষ করে দারুইন নুনেজ, লিভারপুলের ফরওয়ার্ড, মানে এত মিস, আর লুইস সুয়ারেজও সুযোগ পেয়েছিলেন। উরুগুয়েকে তো আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে না, উরুগুয়ে যেই ব্র্যান্ডের ফুটবল খেলেছে তাদেরকে ফাইনালে দেখতে চেয়েছে। এটা কতটা দুর্ভাগ্যজনক মার্সেলো বিয়েলসার জন্য বলেন? বিয়েলসার জন্য, হ্যাঁ, যেহেতু কোচ এত ভালো টিম এবং সব কিছু সাথে ছিল, এখন ওখানে আবার ক্রেডিট দিতে হয় লরেঞ্জোকে, লরেঞ্জো, তার টিম, সেও আর্জেন্টিনার, তার ফিলোসফিও, সেও কিন্তু অনেক ইয়াং প্লেয়ার নিয়েছে। এখন অনেক ভাবে যেটাকে বলতে হবে যে অনেক দিন পরে হামেস রড্রিগেজ কোথায় ক্লাব ফুটবলে নেই, সেই ওয়ার্ল্ড কাপ থেকে এসেছিল, রিয়াল মাদ্রিদের টপ ফুটবলার, ওখান থেকে বায়ার্ন মিউনিখ, পরে কোথায় যেন হারিয়ে গেল। অলরেডি কিন্তু মেসির অ্যাসিস্টের রেকর্ডটা ভেঙে ফেলেছে, অ্যাসিস্টের রেকর্ডও ভেঙে ফেলছে। এক কোপাতে 6টা অ্যাসিস্ট, একটা গোল, টপ। এবং এখন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বলা যেতে পারে ওকে, যে 6 ম্যাচের মধ্যে 4টাই সে ম্যান অফ দ্য ম্যাচ অলরেডি করে ফেলেছে। এখন আমরা মেসিকে চিন্তা করছি বা চিন্তা করছি যে কোথায় আসবে, তো সেখানে 2 ম্যাচ, এখন আবার গোলকিপার মার্টিনেজও ওই জায়গায় আছে যে ম্যাচকে উইনিং প্লেয়ার কোথায়, কোন মুভমেন্টে একটা টিমকে উতরে নিয়েছে। সেক্ষেত্রে নিশ্চয়ই মানে কলম্বিয়াকে মানে খুব যে এগিয়ে রাখবো কিংবা পিছিয়ে রাখবো সেই সুযোগটা নেই, তারা খেলে উঠেছে এবং 23 ম্যাচ তারা অপরাজিত টানা। তপু বর্মন, লিওনেল মেসির সম্ভবত ইজ গোয়িং টু বি লাস্ট ফাইনাল উইথ আর্জেন্টিনা, এমনটা যদি হয়, ইভেন দি মারিয়ারও, এই জিনিসটা কিভাবে ব্যাখ্যা করবেন আপনি একজন অ্যাজ এ ফুটবলার? ভেরি শকিং নিউজ ফর আস, কারণ অ্যাজ এ ফ্যান হিসাবে না, আর্জেন্টাইন ফ্যান হিসেবে না, আপনি মেসি এবং দি মারিয়ার কন্ট্রিবিউশন কী ছিল সারা ওয়ার্ল্ড ফুটবলে, তাই না? এবং তারা ফুটবলটাকে কোথায় নিয়ে গিয়েছেন, এই জিনিসগুলো কিন্তু আপনি যদি ভাবেন এবং চিন্তা করেন, এবং আপনি যদি আরেকটা জিনিস চিন্তা করেন যে তারা এই ফাইনালের পরে আমরা তাদেরকে দেখব না, এই জিনিসটা কিন্তু আমাদের জন্য অ্যাজ এ ফ্যান হিসাবে ভেরি ডিফিকাল্ট, সো ডিফিকাল্ট। বাট এন্ড অফ দ্য ডেতে আপনাকে রিটায়ারমেন্ট করতেই হবে, আপনাকে ফুটবল থেকে বিদায় নিতেই হবে, এটাই স্বাভাবিক। কারণ সে যদি এই ফাইনালে না নেয়, সে দেখা যাবে যে আর 2-3 বছর খেললো,
নিতে তো হবে আরো 2-3 বছর এক সময় তো কিন্তু আমার কাছে মনে হয় দিমারিয়া অলরেডি ডিক্লারেশন দিয়েছে দিমারি ডিক্লেয়ার করেছেন যে এটাই তার লাস্ট জি। ইন্টারন্যাশনাল ম্যাচ উইথ আর্জেন্টিনা জি, জি। এবং ফাইনাল ম্যাচ। তো এটা আমার কাছে মনে হয় অ্যাজ এ প্লেয়ার ফর মি, যদি আমি চিন্তা করি যে ফাইনাল ম্যাচ আমি চ্যাম্পিয়ন হয়ে রিটায়ারমেন্টে যাব, ও মাই গড, এটা আপনার আনবিলিভেবল ফিলিং। আপনি দেশকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন, ওয়ার্ল্ড কাপে আপনি গোল করেছেন ফাইনালে, তার আগে কোপা আমেরিকাতে গোল করেছেন, তারপরে আপনার এই ম্যাচে তার প্রতি কিন্তু আমাদের একটা এক্সপেকটেশন থাকবে যে দিমারিয়া হলো ফাইনাল ম্যাচের প্লেয়ার, সে সেই ম্যাচে গোল করবে। তো ডেফিনেটলি এটা অ্যাজ এ ফ্যান হিসাবে বলেন এবং প্লেয়ার হিসাবে বলেন ভেরি ডিফিকাল্ট, ওদেরকে ছাড়া আমরা ফুটবল দেখবো টিভিতে। তো আরেকটা জিনিস হলো দিমারিয়া কিন্তু অলরেডি মেনশন করেছে এবং সে কিন্তু বলেছে যে মেসি আবার বলেছে তার টিমমেটদের যে সবাই আমরা দিমারিয়ার জন্য খেলবো এবারের জন্য, এই ফাইনালটা আমরা যেন দিমারিয়াকে উপহার দিতে পারি ভালো। তো ডেফিনেটলি এটা একটা টিম বন্ডিং, এটা আমার কাছে মনে হয় আরও বেশি স্পিড থাকবে যখন আপনি আপনার সতীর্থ প্লেয়ারের জন্য খেলবেন, এক্সট্রা অর্ডিনারি এবং এক্সট্রা এফোর্ট দিবে, এটা স্যার ভালোভাবে জানে এবং আমাদের মাইন্ড সেট আপটা সেভাবে থাকে সবসময় এবং তারা তো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, তাদের মাইন্ড সেট আপটা আমার কাছে মনে হয় সেভাবে থাকে। অবশ্যই আমরা ফিরবো, আমরা কোপা আমেরিকা নিয়ে কথা বলছিলাম, আরও কথা বলবো, আরেকটা বিরতি নিতে হবে। দর্শক, কথা বলছিলাম কোপা আমেরিকা নিয়ে এবং কলম্বিয়া এবং আর্জেন্টিনার আপকামিং ফাইনালটা নিয়ে। আমরা ফরচুন শু প্রেজেন্টস খেলার আড্ডায় আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরও একবার ফরচুন শু প্রেজেন্টস খেলার আড্ডায়, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার এবং একই সাথে বসুন্ধরা কিংসের কোচ মাহবুব হোসেন রক্সি, এবং সাথে আছেন জাতীয় দলের ডিফেন্ডার এবং বসুন্ধরা কিংসেরও অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার তপু বর্মন। আমরা কথা বলছিলাম কোপা আমেরিকা নিয়ে, লিওনেল মেসিকে নিয়ে একটা কথা রক্সি ভাই কমপ্লিট করতে পারেননি, যদি বলতেন। তপুর ওই কথার সাথে আমি যোগ করতে যাচ্ছি যে ডিমারিয়া এত কথা বলা হয়েছে যে এটা ওর শেষ অবসরে যাচ্ছে। তো এর আগে যতগুলি ম্যাচে, 2টা ম্যাচে প্রমাণ করে 2021 এবং লাস্ট ওয়ার্ল্ড কাপের দুটাতেই মেসির সাথে সতীর্থ এবং 2011 থেকে খেলছে, সে অলিম্পিক গেমস থেকে। সেই জায়গায় যে ফাইনাল ম্যাচে ক্লিক এবং ডিমারিয়া সেই গোলগুলি করে টিমকে উপহার দিয়েছে, মেসিকে আজকে মেসির সাথে সতীর্থ এবং ট্রফি উপহার দিয়েছে। সেই জন্যই মেসি এখন বলেছে এই কোপা আমেরিকা আমরা ডিমারিয়ার জন্য খেলবো। তো এইটা হলো টিম ওয়ার্ক, টিম বন্ডিং এবং ফ্যামিলি ম্যান। এই যে একজন অনুভূতি নিজেকে উজাড় করে দেওয়া এবং ফাইনাল ম্যাচে সেই ফুটবলে আমরা দেখবো ইনশাল্লাহ, চিন্তা করছি। আচ্ছা, এখন ফাইনালে যদি বলি কলম্বিয়া নাকি আর্জেন্টিনা, কাকে এগিয়ে রাখা যায়? হ্যাঁ, লিওনেল মেসি হয়তো বা পারফর্ম করতে পারছেন না ওইভাবে, কিন্তু ইউলিয়ান আলভারেজ, তারপরে আপনার লতারো মার্টিনেজ, তারা তো স্কোর করছেন। মানে তারা কতটুকু এগিয়ে রাখতে পারবে আর্জেন্টিনাকে? তপু বর্মন। না, দেখেন কলম্বিয়া টিমটা নিয়ে কিছু বলতে চাই। ওদের যে ডিফেন্ডিং লাইন, সানচেস এবং কস্তা, সেন্টার ব্যাক দুইটা, দে প্লে লাইক এ অ্যানিমেল। ঠিক আছে, ওরা দুইটা ডিফেন্ডার অনেক ভালো খেলতেছে এবং তার সাথে আপনার হামেস, লুইস ডিয়াস এবং আইএস এবং কারবাডো। তো এই যে ওদের মানে পারফর্ম প্লেয়ারগুলি, এগুলা কিন্তু আপনার ডেফিনেটলি এবার কোপা আমেরিকাতে তারা শো করেছে যে উই আর কামিং হিয়ার ডু সামথিং। তো আমার কাছে মনে হয় যে অনেক হাড্ডাহাড্ডি লড়াই হবে, আপনি চুজ করতে পারবেন না। কিন্তু এই জায়গায় কিন্তু হলো যে মেসির যে বেস্ট পারফরমেন্স থ্রু অফ দ্য টুর্নামেন্টটা আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই, এবং লাস্ট গোলটা যেটা করেছে সে এনজোকে বলেছে যে এনজো আমি তোর গোল, ওইটা খবর এসেছে যে সেটা নাকি আরেকজনের গোল হওয়ার কথা, ঠিক আছে এরকম আর কি। তো এই যে ব্যাপারটা যে আমি দেখছি যে গোলকিপার পড়ে গেছে, তোর শট দুর্বল ছিল বিধায় আমি টাচ করেছি, এটা আমি তোর গোল নিয়ে যাই নাই। তো এই যে ব্যাপারগুলি, ইন্টারেস্টিং ব্যাপারগুলি, এখন পর্যন্ত মেসি যেই টপ ফর্ম এটা আমরা দেখতে পারি নাই। তো আশা করি মেসির জায়গায় আসবে, মেসির ফর্মে আসবে, তখন আপনি বলবেন যে ইয়েস নাও আর্জেন্টিনা বিকাম এ ভেরি গুড স্ট্রং টিম। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে এই জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ আপনি বললেন যে 23টা ম্যাচ, 27টা ম্যাচ আনবিটেন, 28টা ম্যাচ টোটাল। এটা কিন্তু মানে চারটিখানি ব্যাপার না। আপনি ফেস করতেছেন ব্রাজিলকে, ফেস করতেছেন উরুগুয়েকে, ফেস করতেছেন আর্জেন্টিনাকে, আপনার ইকুয়েডরকে ফেস করতেছেন, যারা টপ টিম, ভেনেজুয়েলাকে ফেস করতেছেন। তো এগুলা কিন্তু বিশাল ব্যাপার একটা টিমের জন্য, এবং তাদের কনফিডেন্স লেভেল আমার কাছে মনে হয় অনেক হাই আছে।
কারণ আমরা সবসময় ভেবেছি যে ফাইনাল খেলবে উরুগুয়ে আর্জেন্টিনা, কিন্তু তারা উরুগুয়ে টিমের মতো টিমকে হারিয়ে দিয়ে ফাইনালে এসেছে। তো অবভিয়াসলি এই জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং আমার কাছে মনে হয় অনেক ইন্টারেস্টিং হবে। অবশ্যই অনেক অনেক বড় ব্যাপার, আমরা অপেক্ষা করছি বিশেষ করে ইউরো আর কোপা আমেরিকার যে দুইটা ফাইনাল, এই দুইটা ফাইনাল দেখার জন্য আমরা কিন্তু কোপা আমেরিকা এবং ইউরো নিয়ে কথা বলতে বলতে এতটাই মশগুল হয়েছি যে এই দুইজনের যে দল বসুন্ধরা কিংস, সেটা নিয়ে কিন্তু কথা বলার অনেক কিছু রয়েছে। কারণ সম্প্রতি খবর এসেছে যে বসুন্ধরা কিংসের নতুন বিদেশি কোচ এসেছে, 5 বার চ্যাম্পিয়ন যিনি করেছেন সে অস্কার ব্রুজন, তিনি বিদায় নিয়েছেন আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে, এবং নতুন কোচ এসেছেন ভালেরিও তিতা, তিনি রোমানিয়ান। এই কোচকে নিয়ে আসলে কতটুকু এক্সাইটেড মাহবুব হোসেন রক্সি, যেহেতু আপনি ওই টিমের কোচিং স্টাফে আছেন, এবং কেমন প্রত্যাশা করছেন? তাকে কি নতুন অ্যাসাইনমেন্ট দেওয়া হতে পারে, নতুন কি টার্গেট দেওয়া হতে পারে? না, অবভিয়াসলি এটা একটা চ্যালেঞ্জ, একটা টিমের কোচ চলে যাবে এবং কোচ আসবে, এবং আমাদের যে এক্সপেকটেশন এবং ম্যানেজমেন্ট থেকে সুন্দরভাবে আমাদের কোচ চেঞ্জ করেছে, এটারই একটা কারণ যে আমরা লিগ সাকসেস হয়েছে, আমাদের এফসি কাপ সাকসেস দরকার। তো ওর যে বায়োগ্রাফ এবং বায়োডাটার যে এবং টিম যে নিয়ে কাজ করেছে তিতা, সেইখানে দেখা গেছে এফসি কাপ চ্যালেঞ্জ 2 বার চ্যাম্পিয়ন হয়েছে, সিরিয়ার মতো টিমে ন্যাশনাল টিমে ছিল, এবং ইউই আর আমিরাতের টিম আল আহিদে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সেই এফসি কাপের চ্যালেঞ্জ এক্সপিরিয়েন্সটা আমাদের খুব দরকার, যে একটা টিম চ্যালেঞ্জ করে, আমরা চ্যালেঞ্জিং খেলি আর চ্যালেঞ্জ করে চ্যাম্পিয়ন হওয়া, সেইখানে অনেক এগিয়ে রয়েছে তিতে, যার জন্য আমাদের সাথে এসছে। আমরা স্বাগতম জানাচ্ছি দুজনই। এখন আমাদের সাথে একটা টিম বন্ডিং হবে, আমরা যে ফুটবল খেলি এখান থেকে আরও ডিফারেন্স ফুটবল খেলবো, এবং এফসি কাপকে একটা চ্যালেঞ্জ ছুড়বো, এবং নতুন টুর্নামেন্টে খেলতে যাচ্ছি। এর আগে আমরা নতুন টুর্নামেন্ট ছিল, এখন এফসি চ্যালেঞ্জ কাপ হচ্ছে। সেই জায়গায় ম্যানেজমেন্টকে অনেক ধন্যবাদ, আমরা একটা হাই প্রোফাইল কোচ পেয়েছি, এবং আমাদেরও যেহেতু কাজ করবো এক্সপিরিয়েন্স হবে এবং শেখার অনেক কিছু আছে। অবশ্যই তপু বর্মন, অস্কার ব্রুজন অবশ্যই নিঃসন্দেহে ভালো কোচ ছিলেন এবং তিনি সেটা প্রমাণ করেছেন। আপনারা লোকাল ফুটবলে টানা চ্যাম্পিয়ন হয়েছেন, এই যে ইন্টারন্যাশনাল ফুটবল কিংবা এশিয়ান ফুটবলে যে সেরা হওয়ার যে তাড়না, সেটাকে আসলে কিভাবে দেখছেন দলের, এবং এই যে নতুন চ্যালেঞ্জটা, নতুন কোচের আন্ডারে অনেক কিছু হয়তো বা চেঞ্জ হয়ে যাবে স্টাইল অফ প্লেইং, এটাকে কিভাবে দেখছেন তপু? না, দেখেন আপনার আমাদের ডোমেস্টিক লিগটা আপনার দেখেন, আমাদের বসুন্ধরা কিংসের আর প্রত্যাশা বলতে কিছুই নেই, কারণ এবারও আমরা হ্যাট্রিক শিরোপা পেয়েছি। তো এই জায়গায় আমার কাছে মনে হয় যে তারা প্রায়োরিটি দিয়েছে হলো আপনার এফসি, কারণ অলরেডি আমরা 4 বছর খেলেছি অস্কারের আন্ডারে। দেখা যায় সেইখানে আমরা 1 পয়েন্টের জন্য আমরা 3 বার কোয়ালিফাই করতে পারি নাই। তো এই পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয় ম্যানেজমেন্টের এই ডিসিশনটা নেওয়া, এবং আমার কাছে মনে হয় যে দেখেন, কোচ এরকম একটা ফ্যাক্ট, আপনি সব কিছু করতে পারবেন যদি ওর মন মতো, এবং ওর মন মতো সব কিছু করতে পারি আমরা। আরেকটা ব্যাপার হলো যে আপনার চেঞ্জ ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট, চেঞ্জ অনেক দরকার আছে। প্রতি বছরই কোচ এবং প্লেয়ার দেখা যায় স্থায়ী না, আপনার এখানে চেঞ্জ আসবেই। তো ওই পরিপ্রেক্ষিতে চিন্তা করে আপনার এই তিতেকে আপনার সাইন করানো, এবং তার যে এক্সপিরিয়েন্স আমি দেখেছি, এবং তার লেবানন চ্যাম্পিয়ন টিমে 3-4 বছর কাজ করেছে, এবং সে সিরিয়াতে ন্যাশনাল টিমে হওয়ার আগে ক্লাবে 2 বছর কাজ করিয়েছেন, এবং সে এফসি চ্যাম্পিয়ন্স কাপ ট্রফি জিতানো কোচ। ডেফিনেটলি অনেক এক্সাইটিং একটা ব্যাপার অ্যাজ এ প্লেয়ার, এবং তার সাথে কাজ করবে, এটা অনেক এক্সাইটিং ব্যাপার আমাদের জন্য। কারণ রোমানিয়ান কোচ, এবং রোমানিয়া টিম কিন্তু খারাপ না, ইউরোতে ভালো পারফর্ম করেছে, এবং আমার কাছে মনে হয় অনেক স্ট্রং হবে, আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ব্যাপার, এবং মানায় নিতে হবে, এটাই আমি আশা করি। এবং অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার এটা আমাদের অ্যাডাপ্ট করতে হবে, এটাই আমাদের প্রফেশনালিজম। এই জায়গায় আমাদের অ্যাডাপ্ট করে তাকে হেল্প করতে হবে, এবং তাকে আগায় নেওয়ার জন্য আমাদের একটা মস্ত বড় ভূমিকা পালন করতে হবে অ্যাজ এ প্লেয়ারদের। অবশ্যই মাহবুব হোসেন রক্সি, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। শেষ প্রশ্নটা যেটা জানতে চাচ্ছিলাম, অনেক কোচের তো নানা রকম দর্শন থাকে, এইবারে যেমন একটা দর্শন দেখা গেল, এর আগে কখনো বাংলাদেশের ফুটবলে সেটা হয়নি, যে একজন বিদেশি কোচের সাথে একজন সেট পিস স্পেশালিস্ট আসছেন ফর দ্য ফার্স্ট টাইম, যেটা ভালেরিও তিতা নিয়ে আসছেন। যদি আপনাকে কন্টিনেন্টাল টুর্নামেন্টে ভালো করতে হয়, অবশ্যই সেট পিস মানে ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটাকে কীভাবে দেখছেন, মানে বোঝা যাচ্ছে কি যে আসলে প্ল্যানটা কি হতে যাচ্ছে? এটা আসলে একটা মাস্টার প্ল্যানই, কারণ আমরা যে এখানে তপু আমার সাথে ছিল, আমরা বারবার বলেছি 4 বারের যে
ফিক্সড, এবং লাস্ট ম্যাচও আমরা উড়িষ্যার সাথে যেই ম্যাচ খেলে এসেছি সেট পিস থেকেই সেই গোলটা খেয়েছি, এবং এক গোলে হেরে আসছি, রেড কার্ড ছিল, ডাজেন্ট ম্যাটার, আমরা যে আবার গোলের চান্সও পেয়েছি, গোল করতে পারিনি। তো এইটাই হলো মুখ্যম, যে এখন কিন্তু ইমপ্রুভ হয়ে গেছে। ফুটবল আপনি ট্রানজিশন মুভমেন্টে ডিফেন্ডিং অ্যান্ড অ্যাটাকিং সেট পিস এখন ভেরি গুরুত্বপূর্ণ। ম্যাচ কোয়ালিশন এবং ম্যাচ টাইমে কিন্তু অনেক টিমই ভালো টিম গোল বাইর করতে পারছে না। আপনি ইউরো চিন্তা করেন, আমেরিকা এবং কোপাও চিন্তা করেন, এমন মুভমেন্টে একটা গোল একটা সেট পিস থেকেই ফিনিশ করছে। তো সেই জায়গায় সেট পিস আমাদের অনেক বেশি দরকার, এবং আমরা যেহেতু বেস্ট টিম, আমরা এখান থেকে তৈরি করব। ম্যানেজমেন্ট এইটাকে ভালো চিন্তা করেছে, এবং কোচকেও বলি, হেড কোচ একটা ভালো স্পেশালিস্ট আনলে আমাদের এই টিমের যে সতীত্ব, এবং বেশিরভাগই সবাই বাংলাদেশ টিমে খেলে, এইখান থেকে বাংলাদেশ টিমও ইমপ্রুভ করবে, এবং এটা একটা স্পেশালিস্ট হিসাবে আমাদের একটা আকর্ষণ বাড়বে, এবং ওই জিনিসগুলো নিয়ে কাজ করলে দেখা গেল আমাদের গোলের সংখ্যা অনেক বেড়ে যাবে। অবশ্যই, মানে নতুন কোচের আগমন এবং নতুন কোচ সহ আপনাদের প্রতিও রইল শুভকামনা সামনের সিজনটা নিয়ে, কারণ বসুন্ধরা কিংস বেশ অনেক বছর ধরে কন্টিনেন্টাল যে টুর্নামেন্টগুলো হয়ে থাকে এফসি, সেখানে আরও ভালো করার চেষ্টা করে যাচ্ছে। আশা করি এবার বসুন্ধরা কিংসের যে ফর্মুলা সেটা সফল হবে, এবং একই সাথে আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ফরচুন শু প্রেজেন্টস খেলার আড্ডায়। কথা বলছেন কোপা আমেরিকা নিয়ে, ইউরো নিয়ে, একই সাথে কিন্তু বসুন্ধরা কিংস নিয়ে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।